গতকাল আমাদের যে প্রার্থী, প্রিয় প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাশয়, তার প্রচারের জন্য বিভিন্ন জায়গায় পরিক্রমা করছিল আমাদের টোটো। এই দেগঙ্গাতে মাটি মাপিয়া সে আজকে নেতা হয়ে বসে আছে। আমাদের জনগণের আক্ষেপ, সে আজকে কর্মদক্ষ হয়ে বসে আছে, জমি কর্মদক্ষ হয়ে। তার নেতৃত্বে কালকে সাতাতিরিয়ায় আমাদের টোটোকে আটকানো হয়েছে। এদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনাদের সাহস থাকে এসে হ্যান্ড টু হ্যান্ড কথা বলুন, সামনে সামনে কথা বলুন। আমাদের প্রচারের যে গাড়ি, তাকে আটকে আপনি পরিচয় দিচ্ছেন আপনার পিতৃত্বের কোনো সমস্যা আছে, অর্থাৎ বাংলা ভাষায় জন্মের কোনো সমস্যা আছে, না হলে আপনারা গাড়ি আটকাবেন না। আপনাদের ক্ষমতা থেকে ময়দানে লড়া হবে। সে ময়দান আইনি ময়দান আছে, 13 তারিখে ভোটের ময়দান আছে। আপনাদের কি সমস্যা? তো গতকালকে আপনি আটকেছেন, আমরা কিচ্ছু বলি না। আজকে আপনারা আবার গাড়ি আটকেছেন আমাদের প্রচারের। একটা কথা মনে রাখবেন, আপনারা বারবার ঢিল ছুটছেন। ঢিল কিন্তু আমরা হাত দিয়ে ঠেকাচ্ছি। ঠেকাতে ঠেকাতে একদিন যদি ঢিল আমরা ধরি, আর সেই ঢিল ধরলে কিন্তু পকেটে পুরবো না, উল্টে ছুড়বো। সেদিন কোথায় গিয়ে পড়বেন আপনারা নিজেরা বুঝতে পারবেন না। বাংলাদেশের যে অবস্থা হয়েছে, আপনাদেরও যেন না অবস্থা হয়। শীত কিন্তু এক মাকে যায় না। আজকে এই দেগঙ্গার বুকে যখনই বলতে উঠেছি, একটা কথা মনে পড়ছে, আমাদের প্রিয় এমপি মহাশয়া এই দেগঙ্গার মাটিতে এসে তিনি বলেছিলেন, আমরা যারা আইএসএফ করি, আমরা যারা বিরোধী করি, তারা নাকি কাফের। আপনাকে অনুরোধ করছি, আপনাকে বলতে চাই, আপনি কোন মাদ্রাসায় গিয়ে পড়েছিলেন, কোথা থেকে ফতোয়া নিয়েছিলেন? যারা আইএসএফ করে, যারা বিরোধী করে, তারা কাফের, এই ফতোয়াটা আমাদের দিয়ে যাবেন। আপনি ভোটের সময় নিরজ্জের মতো বড় বড় মুখ করে বারাসাত হসপিটালে 2টি ছবি লাগিয়ে প্রচার করেছেন। আগে বারাসাত এই ছিল, এখন বারাসাত এই। আপনাকে বলতে চাই, আপনাকে চাকর হিসেবে দিল্লি পাঠানো হয়েছে আমার আপনার সমাজের জন্য, সকল মানুষের সুবিধার্থে আপনাকে চাকর হিসেবে দিল্লি পাঠানো হয়েছে। আর আপনার ওখান থেকে যে অনুদান দিয়েছে, সেই অনুদানের টাকা বারাসাত হসপিটাল আপনার ভালো হচ্ছে। আপনার বাবা খেলে টাকার নয়, আপনার গাড়ির টাকার নয়, এটি আপনাকে বলে দিতে চাই। আপনি হয়তো আইনের বড় লোক হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, কিন্তু আপনি আইন ভুলে যাচ্ছেন। সরকারি অর্থে কোনো কিছু খরচ করলে, সরকারি অর্থে যে জিনিস তৈরি হয়, সেই জিনিসকে নিয়ে আপনি ভোটের প্রচারে আনতে পারেন না। তারপরে আপনারা বারাসাতের মতো একটি জেলা হাসপাতালকে নিয়ে প্রচার করছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি কি করেছেন? আজকে হাসপাতাল চালাতে গেলে সবার আগে লাগে ডাক্তার, সবার আগে লাগে নার্স। আমরা যখন তিলোত্তমার উপরে এই বর্বরতা কাণ্ড ঘটলো, তাকে রেপ করে মারা হলো, তাকে শ্বাসরুদ্ধ করে মারা হলো, মরার পরেও এই সাদা পোশাকধারী কলকাতা পুলিশ, এই চটিচাটা পুলিশ, এরা সেই লাশকে নিয়েও খেলা করেছে। এরা সেই লাশকে দূরে দিয়েছে, দাহ করেছে, তা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। মরার পরেও ওই সাদা পোশাকধারী কলকাতা পুলিশ তাকে ছাড় দেয়নি। এদের এতটা সাহস। তারপরেও আমাদের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে থাকা পুলিশ মহাশয়গুলো পরের দিন গিয়ে সেই হাসপাতাল ভাঙচুর করেছে, যাতে করে কোনো প্রমাণ না থাকে। আপনারা এত বড় ব্যবহার করলেন আমাদের মানুষের সঙ্গে। তিলোত্তমার বাড়িতে আমরা গিয়েছিলাম, আইএসএফ নেতৃত্ব, তার মায়ের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরছিল। তার মেয়ের উপরে কিভাবে অকথ্য অত্যাচার চলেছে। আপনি তো বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়। বাংলার মানুষ ভুল বুঝে তাদেরকে জোর করে আপনি ভোট নিয়েছেন, নিয়ে সেই বাংলার মানুষ বাংলার যে মেয়েকে চেয়েছিল আপনাকে আবার বসিয়েছে। আর আপনি বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছেন। আপনি যখন বাংলার মেয়ের ইজ্জত বাড়াতে পারবেন না, একটিবার হলে আপনি আঙুল তুলতে পারতেন, আপনি চুপ করে বসে থাকলেন। দুটো জগন্নাথ হয়ে আপনি চুপচাপ বসে থাকলেন। আপনি তো একটা মহিলা মুখ্যমন্ত্রী, আপনি কেন কথা বললেন না? আপনি কেন চুপ ছিলেন? আপনি কি দেখতে চেয়েছিলেন? ভুলটা আমাদেরই। 2023 সালে প্রথম দিকে যখন একটি আমাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাকে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জে, তখন আমরা চুপ ছিলাম। যদি সেই সময় আমরা জাগ্রত হতাম, আজকে তিলোত্তমা দেখতে হতো না। তো বন্ধুগণ, একটি কথা বলবো, এখনো জাগুন।
কালকে না আমার ঘরে আপনার ঘরে ঢুকে যায়, তখন সেই মাকে নিয়ে যখন সেই মেয়েকে নিয়ে পুকুর থেকে তুলেছিল, তোলার পরে সেখানকার স্থানীয় মানুষ ধর্ম বন্ড আপনার বিভিন্ন পার্টি ভেদাভেদ না করে তাকে নিয়ে রাস্তায় অবরোধ করছিল, আর কিছু পুলিশ মহাশয় সেই লাশকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, আর আমরা দেখছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। অবাক হয়ে গেছিলাম। একটি লাশ, একটা 12 বছরের মেয়েকে ধর্ষণ করে পুকুরে ডুবিয়ে মারা হলো, আর সেই লাশ নিয়ে যখন সাধারণ মানুষ রাস্তায় বসে অবরোধ করছে, আপনার টানতে টানতে যাচ্ছেন। আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে, আপনাদের একটাবার দরদ হলো না? তারপরে বলবো কি, শশী বাজার মতো একটা মহিলা, আপনি কি বড় পদে আছেন, আপনি জ্ঞানীমান মহিলা, আপনি সেখান থেকে মাইক ধরে বলে দিচ্ছেন ওই মেয়ে বিস্তেল খেয়ে মারা গেছে। সেই মেয়ে কি বলেছিল যে বিস্তেল খেয়ে মরেছে? কে বলতে বলেছিল আপনাকে? আপনি বড় জ্ঞানী ব্যক্তি হয়ে গেছেন না? আজকে স্বাস্থ্যকে আপনি তলানিতে নিয়ে চলে যাচ্ছেন। আপনারা বলতেন স্বাস্থ্য সাথী দিয়েছি, স্বাস্থ্য সাথী দিয়েছি, মানুষের কিসের এত সমস্যা? আরে ভাই, কে চেয়েছিল স্বাস্থ্য সাথী? স্বাস্থ্য সাথী দেওয়া মানে তো আপনার যে সরকারি ভাবে যারা নেই, যারা বেসরকারি নার্সিংহোম, তাদেরকে উন্নয়ন করার জন্য আপনি 1200-এর মতো হসপিটাল একটি করুন, হসপিটাল বান, সরকারি ভাবে ডাক্তার বান। আমাদের স্বাস্থ্য সাথী প্রয়োজন নেই। স্বাস্থ্য সাথী কাটতে হসপিটালে কাজের জন্য নয়, বেসরকারি হসপিটালে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বেসরকারি হসপিটালগুলোকে, আপনি পুঁজিবাদী শ্রেণীগুলোকে বড় করছেন। আপনি আবার নির্লজ্জের মতো বলছেন স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি না? কে চেয়েছিল স্বাস্থ্য সাথী আপনার? আমরা চেয়েছি স্বাস্থ্য সাথী নয়, স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন করতে। আপনি দেননি। আপনি বড় বুক করে বলছেন আমরা দুয়ারে সরকার দিয়েছি। দুয়ারে সরকার মানে কি? অর্থাৎ দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাজ দেওয়া। দুয়ারে সরকার প্রকল্প চালু করা মানে প্রমাণ হয়ে গেল যে সমস্ত অফিসার সরকারি ভাবে সরকারি জায়গায় বসে থাকে তারা নাকে তেল দিয়ে ঘুমায়। দুবার নাকে তেল দিয়ে ঘুমাতো, আজকে দুয়ারে সরকার লাগতো না। অফিসে গিয়ে কাজ হলে দুয়ারে আসতে হতো না, অফিসে গেলে টেবিলের তলা দিয়ে টাকা দিতে হয় বলে আপনাকে দুয়ারে সরকার করতে হয়েছে। এটা আপনি ব্যর্থ। কে বলেছিল আপনাকে দুয়ারে সরকার করতে? আপনি আগে বন্ধ করুন আপনার নেতা মন্ত্রীদের চুরি করা। আমি স্কুলে পড়েছিলাম ছোটবেলায়, মানুষ সর্বভোজী প্রাণী। সর্বভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ কি না, ও মানুষ। আপনারা যে আমাদের দেগঙ্গাতে সুস্থভাবে প্রোগ্রাম করতে দিচ্ছেন, এটাই একটা বড় কথা। ভেবেছিলাম আমাদের স্থানীয় যে নেতা কর্মী আছে বিরোধী, তাদের বিরুদ্ধে কিছু বলবো না। কারণটা একটাই, এদের উপরে যে সমস্ত নেতাকর্মী আছে তারা সকলেই চোর, কেউ গুন্ডা, কেউ আরো অনেক কিছু। এখন আপনি বলতে পারেন গুন্ডা কিভাবে বললেন? একটা এমএলএ, অনেক ছোট, অনেক বড় একটা পদ। এমপি, আরো একটি বড় পদ। এমপি হয়ে দিল্লির বুকে বসে সেখানে বোঝল ভাঙছে, পার্লামেন্টে বসে। এদেরকে গুন্ডা ছাড়া কি বলতে পারি আমরা? এদেরকে ভেবেছিলাম কোনো কথাই বলবো না।